This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। তাহলে কি -2 ফর্মুলা কার্যকর করা হলো, মানে এমনভাবে ঘুরিয়ে করা হলো যে পরিস্থিতি কি সেদিকে ইঙ্গিত দিচ্ছে? আদৌ কি এই যে খালেদা জিয়া যিনি গেলেন বিদেশে, লন্ডনে যার চিকিৎসা হবে, দীর্ঘদিন তিনি চেয়েছিলেন লন্ডনে যাতে তার চিকিৎসা হয়, সুচিকিৎসা যিনি পান, কিন্তু তাকে বাংলাদেশে রেখে অপচিকিৎসা করে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বিগত 5-6 বছর ধরে। বিএনপির এটা ছিল লাগাতার বক্তব্য, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কখনোই বিদেশে পাঠাবার ব্যাপারে অনুমতি দেননি এবং বিভিন্ন কেসে তিনি হাজতবাস এবং পরবর্তী ক্ষেত্রে গৃহবন্দী ছিলেন। কিন্তু হাসিনা তার আগে চলে গেলেন বা চলে যেতে বাধ্য হলেন একটা অভ্যুত্থানের মাধ্যমে। 5ই আগস্ট এই ঘটনা আমরা জানি। তারপর ধীরে ধীরে সমস্ত কেস তার উপর দিয়ে উইথড্র হলো খালেদা জিয়ার, এবং তারপর খালেদা জিয়া কিন্তু গতকালই ঢাকা শেখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিমানে করে তিনি লন্ডনে গেছেন এবং আজ বুধবার তিনি লন্ডনে গিয়ে পৌঁছবেন এবং সেখানে তার চিকিৎসা হবে। দীর্ঘ 7 বছর পর তার ছেলে তারেক রহমানের সাথে সেখানে দেখা হবে। দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী তারেক রহমান সেখান থেকে বিএনপির যাবতীয় নীতি নির্ধারণ তিনি করে থাকেন। তবু অশক্ত শরীরে খালেদা জিয়া বাংলাদেশে থাকা মানে কোথাও একটা শাসকের ভয়। তার কারণ বিএনপির মতো জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তা অনেকটাই হচ্ছে খালেদা জিয়াকে এবং বলা যায় জিয়াউর রহমানের পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেই পরিবারকে ঘিরে আবেগ রয়েছে। একদিকে জামাতকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিত হওয়া, অন্যদিকে লাগাতার আওয়ামী লীগের বিরোধিতা, যে বিরোধিতা ব্যক্তিগত বিরোধিতার থেকে চলে গেছে একটা চরম শত্রুতার দিকে, যা বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কিন্তু এই মুহূর্তে এই দুজনকে যদি বাদ দেওয়া যায়, যেটাকে -2 ফর্মুলা, এটা এককালে কার্যকর করতে গিয়ে সেবার আওয়ামী লীগের যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা উভয় একত্রিত হয়ে কিন্তু সেই কার্যত সেটা ধূলিসাৎ করে দিয়েছিলেন। এবারে অনেকেই রয়েছেন বিএনপির সাথে জামাতের সখ্যতা আবার সুযোগ পেলেই একটু ল্যাং মেরে এগিয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু আমরা 5 মাস ধরে দেখলাম, অন্তবিহীনভাবে আমরা দেখলাম। এবং মাঝে মধ্যে ডক্টর ইউনূস সবাইকে নিয়ে বৈঠক করেছেন, ভাষণ দিয়েছেন। এই সমস্ত কিছু দিয়েই চলতে চলতে যেতে যেতে কোথাও একটা জায়গায় মনে পড়ল এই যে অর্বাচীন বিভিন্ন যারা সমন্বয়ক রয়েছে, যারা বিভিন্নভাবে যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা অনেকেই হচ্ছে গাড়ি বাড়ি BMW অবধি হাঁকিয়ে ফেলেছেন। এগুলো আমরা বলছি না, এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের নাগরিকরা তারা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন শ্রমজীবী মানুষ বলছেন। তারা দেখলেন যে কীভাবে সমন্বয়করা তাদের জীবনযাপন বদলে ফেললেন এবং তার সাথে উগ্র মুজিব বিরোধিতা। এই মুজিব বিরোধিতার উগ্রতায় একেবারে প্রতিযোগিতা চলেছে। একদিকে যেমন জামাতের ইন্ধনে বেশ কিছু ইসলামিক বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা উগ্রতার পথে এবং মুজিব রহমানকে কতভাবে হেনস্থা করা যায় এবং বুক বাজিয়ে কে কত বড় রাজাকার, কে কত বড় পাকিস্তানপন্থী তার একটা প্রমাণের চেষ্টা, এবং তার সাথে সাথে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিযুক্ত রাখা, এবং সর্বোপরি গোটা বাংলাদেশের বিভিন্ন মানুষের সমস্ত পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে যেখানে লাগাতার সংখ্যালঘু নিধন। গতকালও এরকম একটি খবর আমাদের কাছে এসে পৌঁছয় যে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক হিন্দু যুবক, করেন তাকে পেছন থেকে আক্রমণ করে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য খুব পরিষ্কার যে কিভাবে হচ্ছে ধন সম্পত্তি লুট করার একটা পরিকল্পনা চলছে, রাজনীতির নামে, ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘর্ষ করার পরিস্থিতি তৈরি করে এক অনেককে নিষ্ক্রমণের পথ দেখিয়ে দেওয়া। আজকে কিছুক্ষণ আগে খবর দেখছিলাম, আপনাদেরকে দেখাবো, বিভিন্ন জায়গায় বর্ডারে অনেক এরকম চিহ্নিতকরণ চলছে। মুম্বাই এবং দিল্লির যা খবর রয়েছে, লাগাতারভাবে চেষ্টা চলছে যে ভুয়ো যারা নাগরিকত্ব নিয়ে
রয়েছেন বিভিন্নভাবে, আধার কার্ড এই সমস্ত, সেটাকে কিন্তু তীব্রভাবে চলছে। এইসব ছবি আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে বিজেপির সাথে কোথাও কোথাও হচ্ছে বিএসএফের কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং বিএসএফের পাশে কিন্তু বহু মানে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, ভারতের নাগরিক, তারাও একত্রিত হয়ে কোথাও কোথাও হচ্ছে বিজেপিকে তারা পাল্টা জবাব দিচ্ছেন। অর্থাৎ এই জমি নিয়ে চলছে বিভিন্ন জায়গায় মানে উত্তেজনা রয়েছে, যেগুলো নন ফেন্সিং জোন, সেই সব অঞ্চলে আপনাদেরকে প্রতিবেদনে দেখাবো। তবে এইসব দেখাতে দেখাতে আজকে প্রথমে একটা জায়গা থেকে শুরুটা করব অবশ্যই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রচুর তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তবে সাম্প্রতিক যে সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন সেখানে কার্যত তিনি কিন্তু একটু স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশের একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলে তার সাক্ষাৎকারটা শুনছিলাম, এবং সেই জায়গায় কয়েক জায়গায় স্পষ্টতই বলছে আমার যেহেতু কোনো অভিজ্ঞতা নেই রয়েছে, এবং নিজের মূল্যায়ন করতে গিয়ে তিনি যা বলছেন নানা জায়গা থেকে আমরা এসেছি, কেউ আমারও কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ অভিজ্ঞতা বলতে রাষ্ট্র পরিচালনা বা রাজনৈতিক অভিজ্ঞতা, দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব নিয়ে 5 মাস অতিক্রান্ত করেছে, আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। তিনি বলছেন তার বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই, আমি তো আগে এই ধরনের কাজে ছিলাম না। তিনি স্পষ্টত তার ব্যাখ্যা দিয়েছেন, আমরা নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ রয়েছে। তিনি পরিষ্কার বলছেন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ রয়েছে। এই প্রশ্ন শুনে স্বাভাবিক যিনি প্রশ্নকর্তা বর্ষিয়ান সাংবাদিক, তিনিও থতমত খেয়ে যান। যাকে ডেকে নিয়ে এসেছেন প্রশ্ন করার জন্যে এবং তার কাছ থেকে জানতে চাইবেন সমস্যা বা কীভাবে সমস্যা, তিনি বলছেন যে আমার নিজের পারফরমেন্স নিয়েই আমার সন্দেহ আছে, তারপর আর কী বা বলার থাকতে পারে। কিন্তু এটা আবার এক ধরনের তাকে বসানো হলো, তারপর যে ঘটনা প্রবাহ চলছে, এই সমস্ত কিছুই একটা জায়গায় গিয়ে যদি আমরা সংশ্লেষ করি, এই বাংলাদেশে এটা যে নতুন চিত্র তা না। রাজনৈতিক অশান্তি এবং রাজনৈতিক স্তরে এবং সামাজিক স্তরে এত ভায়োলেন্স সেখানে বিভিন্ন সময় হয়েছে, অভ্যুত্থানের পর অভ্যুত্থান, বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন সেনার ছাউনিতে বসে ষড়যন্ত্র, এসবেরই প্রত্যক্ষদর্শী বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের যারা জনসাধারণ রয়েছেন। তাই তাদের কাছে এটা নতুন কিছু লাগেনি, এবং এই ঘটনার কারা সবচেয়ে বেশি চরম বর্বরতার শিকার হবে সেটাও তাদের কাছে স্পষ্ট। এই সমস্ত বিষয় কিন্তু একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে আপনারা পাবেন ইউটিউবে, শেখ মুজিবুর রহমানের দারুণ দারুণ কিছু ইন্টারভিউ রয়েছে, বিবিসি ইন্টারভিউ রয়েছে, মার্কিন টেলিভিশন চ্যানেলের রয়েছে। 75 সালের আগে বাংলাদেশের যে একটা প্রচণ্ড দুর্ভিক্ষ পরিস্থিতি, সেই নিয়ে শেখ মুজিবের বক্তব্য রয়েছে, কিন্তু তার বক্তব্যের মধ্যে কখনো বলিষ্ঠতার অভাব বা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব তিনি কিন্তু হয়নি। তার কারণ তার অগাধ একটা বিশ্বাস ছিল বাংলাদেশবাসীর উপর। ফিডেল কাস্ট্রো তার সম্পর্কে বলেছিলেন, তিনি প্রথম সতর্ক করেছিলেন রাষ্ট্রনায়কদের মধ্যে যে আপনার কিন্তু জীবন বিপন্ন হবে, আমি যেভাবে দেখতে পাচ্ছি। তার কারণ ফিডেল কাস্ট্রোর উপর বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র হয়েছে তাকে উড়িয়ে দেওয়ার, কিন্তু বারবার সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেখ মুজিব সম্পর্কে ফিডেল কাস্ট্রো বলেছিলেন, কিউবার অবিসংবাদিত নেতা এবং বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের এক যুগপ্রতিম ব্যক্তিত্ব ফিডেল কাস্ট্রো, তিনি বলেছিলেন আমি হিমালয়ে দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। অর্থাৎ ওই রকম টাওয়ারিং একটা উচ্চতাকে যে পারছে তা বলছে, মাথার উপর উঠে মাথায় হাতুড়ি পিটছে, কেউ হচ্ছে ওর মধ্যে প্রস্রাব করছেন, কেউ গ্রাফিটি মুছে দিচ্ছেন, পাঠ্য বই থেকে বাদ দিচ্ছেন, সমস্ত কিছু করে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি বলতে হয় একটা জনপ্রিয় মানে সেখানে সব সমন্বয়ক থেকে শুরু করে বর্ষিয়ান নেতা থেকে শুরু করে কে নয়, সিলেবাস কমিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সবাই মিলে একটা কথাই বলতে হয়, একটা বিখ্যাত জনপ্রিয় হিন্দি সিনেমা রয়েছে লগে রহো মুন্না ভাই। তাই বাংলাদেশের যারা মুন্না ভাই আছেন তারা লগে রহো, এবং -2 ফর্মুলা কার্যকর হতে চলেছে কিনা এটা নিয়ে জোরদার চর্চা হচ্ছে। একের পর এক এই ঘটনা প্রবাহে খালেদা জিয়া তিনি ফিরে গেছেন। প্রাথমিক অর্ধে এই বিষয়টাকে একটু খোলসা করে নেওয়ার দরকার আছে, আদবে কী হচ্ছে। রয়েছেন
রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ নিয়ে বিভিন্ন পর্বে আপনাদের কাছে তার সুচিন্তিত মতামত বিশ্লেষণ তুলে ধরছেন রতন হাতি, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, অধ্যাপক, তাকে স্বাগত জানাচ্ছি, এবং বিশিষ্ট লেখক এবং ভাষ্যকার সৌরভ সেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন। আমি সৌরভ সেনকেও স্বাগত জানাচ্ছি। ভার্চুয়ালি সৌরভ সেনের কাছে আমি প্রথমে আসবো। আমি এক এক করে যদি একটু দেখি, আমি একটু দেবর্ষীবাবু আপনাকে দিয়ে শুরু করছি আজকের এই পর্বে। আমি প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাইব, সংক্ষেপেই জানতে চাইব, যে হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী নেত্রী অন্তরীণ অবস্থায় খালেদা জিয়া, 5ই আগস্টে হাসিনা ভারতে করলেন, তার পাসপোর্ট ফেরত দিতে হবে। ভারত পরিষ্কার বলেছেন তিনি ভারতবাস তার আরও নিশ্চিত করে দিয়েছে, এবং খালেদা জিয়া তিনি গেলেন। এবং উল্লেখযোগ্য বিষয়, আজকেই জামাতের আমিরের সাথে মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হচ্ছে। কোথাও কি অনেকেই বাংলাদেশে বলছেন কোথাও এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, বিএনপিও এটা আজ করতে পেরেছিল, -2 ফর্মুলা হচ্ছে কিনা, নাকি আদপে এটা নয়, বাংলাদেশে এমন কিছু হতে যাচ্ছে যা হয়তো আগামী সময় আমাদের কল্পনার বাইরে, যেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস টের পাচ্ছেন। দেবর্ষীবাবু। শুভ সন্ধ্যা। না, বাংলাদেশে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যে ব্যালেন্সটা নষ্ট হয়েছে, দুটো ব্যাপার দেখুন। এই ভাবনাটা, একটা হচ্ছে ভারতবাসী হিসেবে ভাবা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক নাগরিক হিসেবে ভাবা। অর্থাৎ যে ভারতের সাথে একটা মৈত্রী সম্পর্ক ছিল এবং অটুট ছিল দীর্ঘদিন ধরে, এবং আওয়ামী লীগের পিরিয়ডে পুরো পিরিয়ডটা ধরে তার আগেও ছিল, সেইটা একেবারে পুরোপুরি 180 ডিগ্রি বদলে গেছে। অর্থাৎ ভারতের সাথে যে একটা সবচেয়ে প্রায় তো তারা ব্লকড ল্যান্ড বর্ডার রয়েছে 4097 কিলোমিটার, এইটাকে ভুলে গিয়ে তারা কি করলো, তারা ভারতের সাথে সুসম্পর্কটার দিকে গেল না, বরঞ্চ ভারত তাদের শোষণ করেছে, ভারত এক্সপ্লয়েট করেছে, হয়তো ভারতের প্রয়োজনেই মুক্তিযুদ্ধরা করেছে, এইরকম একটা ন্যারেটিভ কিন্তু এখন বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার ফলে ভারতবর্ষের বিকল্প হিসেবে তারা অন্য যে মৌলবাদী দেশ যেগুলো রয়েছে, স্পেসিফিক্যালি পাকিস্তানের কথা বলতে পারি, তাদের দিকে ঢলে যাচ্ছে। কারণ এই যে ধর্মনিরপেক্ষ আত্মাটা এখনও তো আছে। আপনি জানেন ফারাদ মাজার, তিনি কিন্তু ইউনূস সাহেবের সামনে মুখের ওপর কথা বলেছেন, সেই সোলটা কিন্তু রয়েছে, কিন্তু সেই সোলটাকে আস্তে আস্তে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যে একটা ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র থেকে একদম মৌলবাদী রাষ্ট্র, অর্থাৎ ধর্মীয় শাসনে আনার, এর আঁচটা কিন্তু ওই বাংলাদেশে 2018-19 সালে গিয়ে আমি কিন্তু পেয়েছি। সাধারণ লোকের সাথে কথা বলছি, ড্রাইভারের সাথে কথা বলছি, তারা কিন্তু চাইছে যে এটা বেসিক রুটে, জানি না এটা মগজ ধোলাইয়ের ফল কিনা, যে ধর্মীয় শাসন না আসলে নাকি দেশে সব সুশৃঙ্খলা ফিরবে না, দেশ সোনার হবে না, এগুলো বোঝানো হয়েছে। কিন্তু ধর্মীয় শাসনের প্রয়োজন তখনই ছিল যখন আইনের শাসন ছিল না। এই সাধারণ ব্যাপারটা কিন্তু বোঝানোর মতো যে র্যাশনালিটি, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়নি। এখন কি করা হচ্ছে, পুরো ইতিহাসটাই বদলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না, যে ভাষার দেশটাকে একদম সোজাসুজি কিন্তু কনভার্ট করে দেওয়া হচ্ছে ধর্মের দেশ। এবং ডক্টর ইউনূস প্রায়শই আমার মনে হচ্ছে, কারণ ডক্টর ইউনূস চাইছে যতদূর সম্ভব নির্বাচনটা পরের দিকে করতে, কিন্তু যারা মৌলবাদী আছে তারা জানে যে লোহা গরম থাকতে থাকতে মারতে হয়, তারা ইমিডিয়েটলি তারা কিন্তু এই নির্বাচনের দিকে ঝুঁকতে চাইছে। এই জন্যে যে কোনোভাবে যারা যদি ক্ষমতায় আসতে পারে মৌলবাদ, আবার অন্ততপক্ষে 10 বছর ধরে এই মৌলবাদ শাসন করবে, তাতে ভারতের সাথে সম্পর্ক চুলোয় যাক, অন্য যে মৌলবাদী দলগুলো তাদের বিভিন্ন ইনফ্লুয়েন্স, বিভিন্ন ঘাঁটি, বিভিন্ন ক্রিয়াকলাপ বাংলাদেশে হবে, ভারতীয় হিসেবে সেই আশঙ্কাটা মারাত্মকভাবে আমাদের রয়েছে। আমি সৌরভ সেনের কাছ থেকে জানতে চাইব, সৌরভ সেন, এই যে খালেদা জিয়ার চলে যাওয়া, মার্ক সুলেভান যখন এলেন এবং তিনি ঢাকায় যাননি, এবং তার পরেই কিন্তু শেখ হাসিনার কে ভারত তার যে অবস্থান আরোটা সুদৃঢ় নিশ্চিত দেওয়া হলো, কোথাও কি একটা বাংলাদেশের এই টার্ময়েল সিচুয়েশনসে একেবারে এই মুহূর্তে একটা লাগাম ছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মৌলবাদী শক্তিগুলোকে ভীষণ অ্যাক্টিভ দেখা যাচ্ছে, ভীষণভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো রকম শুরুয়াদের কোনো রকম প্রচেষ্টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এটাই কি প্রমাণ করে না যে মৌলবাদী শক্তিগুলো এই মুহূর্তে বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, রীতিমতো এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে? নমস্কার, আজকে আমাকে এখানে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য।
আচ্ছা দেখুন, আমি যেটা বুঝতে পারছি যে বেগম খালেদার আজকে গতকাল লন্ডনে চলে যাওয়ার একটা কিন্তু রাজনৈতিক ফল আউট হবে। সেটা হচ্ছে যে এরা যে ধরনের নেত্রী, এদের কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স একটা ভীষণভাবে ম্যাটার করে ন্যারেটিভটাকে যে কোনো দিকে নিয়ে যেতে। যেমন হাসিনা যখন চলে এলেন তখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ একটা সাংঘাতিক ভ্যাকুয়ামের মধ্যে পড়ে গেল। তো এদের ফিজিক্যাল প্রেজেন্স খুব ম্যাটার করে। এখন যেটা আপনি যেটা বলছিলেন যে -2, এই -2 এর দিকে যাচ্ছে কিনা এই মুহূর্তে বলা একটু শক্ত, কিন্তু এখানে খালেদা জিয়া চলে যাবার ফলে আবার যে কমপ্লিটলি অ্যান্টি আওয়ামী লীগ একটা সেন্টিমেন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল, সেটা আমার মনে হয় একটু স্তিমিত হবে, বলবো না, একটা ব্যালেন্সের জায়গায় চলে আসবে, একটা উইন্ডো তৈরি হবে মতো বলে আমার মনে হচ্ছে। এবার সেটাকে কিভাবে সুযোগ নিয়ে বাকি দলগুলো তাদের দিকে নেবে, কিভাবে সেই জায়গাটাকে তারা নিজের অনুকূলে করবে, সেটা দেখার, সেটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে। আমার এইখানে ইন্টারেস্টে আপনি বলছিলেন যেটা যে একটা ফল আউট আছে, মানে শেখ খালেদা যেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এবং শেখ হাসিনা পরবর্তী জায়গায় এত শক্তি রয়েছে, এত যেখানে অন্তত 20টা জেলায় বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগের যথেষ্ট তারা এখনো শক্তি ধরে। কিন্তু উপযুক্ত নেতৃত্ব তাদের ক্ষেত্রেও একটা নতুন নেতৃত্বের একটা লোক যে কিভাবে এটা নেতৃত্ব আগামী দিনে করবে তারা, এবং আগামী সময়ে খালেদা জিয়ার দলে তাদেরও যারা বর্ষিয়ান শীর্ষ পরিষদের নেতা, তাদেরও যথেষ্ট বয়স হয়েছে, অনেক বয়স্ক নেতা রয়েছে, যদিও কর্মক্ষম তারা, এবং অন্যদিকে রয়েছে হচ্ছে সমন্বয়ক যারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এটা প্রায় নিশ্চিত, এবং রয়েছেন জামাত শিবির এবং তার বিভিন্ন জায়গা থেকে যাদের রাজনীতি বৃহত্তর বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড নয়, হয়তো ভয়ে বাধ্যবাধকতায় তারা হয়তো মুখ বুজে থাকতে হচ্ছে। এইরকম পরিস্থিতি তো রাজনৈতিকভাবে এই যে ভ্যাকিউমটা তৈরি করে, সেখান থেকে কি বা ইন্টারেস্টিং দৃশ্য আমরা দেখতে পাবো? এটা যদি আমি চেষ্টা করছি এটার একটা কোনো দিক নির্দেশ করতে। এই বারবারে আমরা বলে থাকি যে এই ধরনের যখন রাজনৈতিক ভ্যাকিউম তৈরি হয়, কে নেতৃত্ব দেবে, এই নেতৃত্বটা কিন্তু এই ভ্যাকিউমের মধ্যে থেকেই উঠে আসে। হ্যাঁ, এখন নেতৃত্বটা কিভাবে আসবে, কে আসবে, সেটা বলা খুব মুশকিল, কারণ একটা যে কোনো গণ অভ্যুত্থানের পরে যে সিচুয়েশনটা তৈরি হয় যে কোনো কিছুই কোনো সিস্টেম মেনে চলছে না, তো সেখানে ইডিওলজিক্যাল পজিশনগুলো কি, কারা তাদের বেশি আর্টিকুলেট করতে পারছে, এই কতগুলো ফ্যাক্টর ভীষণভাবে কাজ করে, প্লাস পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং দেশীয় প্রেশার তো আছে। সেই প্রেশার গ্রুপের মধ্যে থেকে কিভাবে নেতৃত্বটা উঠে আসবে, একটা জিনিস মনে করলে ভুল হবে, অভ্যুত্থানের পরেই আওয়ামী লীগ যেরকম কোণঠাসা হয়ে পড়েছিল, লাস্ট 2 মাসের মধ্যে কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম মিডিয়াগুলোকে ফলো করেন, তারা কিন্তু প্রচার যন্ত্রটায় খুব ভীষণভাবে ফিরে এসছে, এবং আওয়ামী লীগের যে এখনো একটা রাজনৈতিক জমি আছে, সেটার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। ওকে, আমি রতন হাতি আপনার কাছে আসব, যে যেটা সৌরভ সেন বলছিলেন যে লাস্ট 2-3 মাসের মধ্যে ইনফরমেশন ওয়ারের জায়গা থেকে হোক বা যে কোনো, আওয়ামী লীগকে অনেক শক্তিশালী একটা অবস্থান দেখা যাচ্ছে। এই মুহূর্তে খালেদা জিয়া নেই, বিএনপি তারেক রহমান নেই, এখন অনেকটা এদের হাতে রয়েছে তাদের যে মহাসচিব যিনি মির্জা ফখরুল আলমগীর, গয়েশ্বর রায়, তারপর হচ্ছে আরও অনেক তাদের নেতা রয়েছেন, কিন্তু স্পষ্ট হচ্ছে না আওয়ামী লীগের ক্ষেত্রে নেতৃত্বটা কিভাবে যাবে। তারা অনেক বক্তব্য দিচ্ছেন, অনেক ক্ষেত্রে বিশেষ করে গোপালগঞ্জ এলাকাটায় যেখানে হচ্ছে তাদের
জায়গা আর কি আওয়ামী লীগের, এবং শেখ হাসিনার বাড়ি যেখানে, সেই গোপালগঞ্জে একমাত্র একটা প্রতিরোধ, বাদ বাকি কিন্তু কোনো জায়গায় কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতির কারণে কি হচ্ছে জামাত বা তাদের যে সমস্ত অঙ্গ সংগঠন বা বিভিন্ন রয়েছে তাদের অ্যাক্টিভনেস কি এই ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ, হাসিনা ভারতে আছে, ছেলে জয় আমেরিকাতে আছে, মেয়ে পুতুল দিল্লিতে আছে উচ্চ পদাধিকারী, খালেদার ছেলে লন্ডনে দীর্ঘদিন আছে, খালেদা চিকিৎসার জন্য ইংল্যান্ডে চলে গেল। তার মানেই বাংলাদেশে স্বাধীন সার্বভৌম জাতীয়তাবাদী সত্তা নষ্ট হয়ে গেল। ইসলামিক উগ্র ইসলামিক জোট ক্ষমতায় আসতে মানে ক্ষমতায় রয়েছে, তারা আরও ভবিষ্যতে আরও বাড়বে, এটা দিক নির্ণয় করছে না। তার কারণ 52টা উগ্র সন্ত্রাসবাদী সংগঠন আছে বাংলাদেশে, তাদের মধ্যে উল্লেখযোগ্য জামাত, হেফাজতি, হিজবুল, এছাড়া আরও 49টা সংগঠন আছে। হাসিনা তাদের ধরে ধরে সব জেলে ঢুকিয়েছিল এবং কেস দিয়ে। তাদের মধ্যে অনেকেই ইন্টারপোলের রেড মানে একদম লিস্টের আসামি, তাদেরকে ঢোকানো ছিল। তার সংখ্যাটা কম নয়, প্রায় 843 তাদের ঢোকানো ছিল। মোহাম্মদ ইউনূস মেটাকুলাসলি ডিজাইন করে তাদের লজিস্টিক সাপোর্ট দিয়ে, তাদের টাকা পয়সা দিয়ে এবং আইএসআই থেকেও টাকা পয়সা দিয়ে পূর্ব পাকিস্তান করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ছাত্র আন্দোলনকে টাকা দিয়েছে, গুলি চালিয়েছে ছাত্র আন্দোলনে। বাংলাদেশ পুলিশ গুলি চালায়নি, বাংলাদেশ সেনাবাহিনীও গুলি চালায়নি। তার কারণ সাখাওয়াত যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল এই সরকারের, তখন সে বলে দিয়েছিল যে গুলিগুলো, বুলেটগুলো সিজ হয়েছে, সেগুলো বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না এবং সেনাবাহিনীও ব্যবহার করে না। তারপরেই তার স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি তার মানে কি, প্রফেশনাল খুনিরা গুলি চালিয়েছিল, ইউনিসের লোকেরাই তার মধ্যে ঢুকে পড়ে গুলি চালিয়েছিল ছাত্রদের মধ্যে থেকে, এটা প্রমাণ হয়েছে। তা যাই হোক, ব্যাপার হচ্ছে এখন ওই মেটাকুলাস ডিজাইন যদি পরীক্ষায় বসে, তাহলে ইউনূস 0 পেয়েছে, কেসি দাসের রসগোল্লা পেয়েছে, সে একটা নম্বরও পায়নি। কারণ কি জানেন? কারণ হচ্ছে হাসিনাকে মারতে পারেনি। হাসিনাকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, বাংলাদেশ আর্মি ইন্টেলিজেন্স ভারতে দিয়ে গেছে, আর আকাশ সীমায় তাকে পাহারা দিয়ে তাকে ভারতবর্ষে দিয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ডিফিট হচ্ছে ইউনূসের, ওখানেই হার শিকার হয়ে গেছে, হাসিনাকে মারতে পারেনি। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ একটা বিরাট বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল যেমন ভারতবর্ষে, যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস নেতৃত্ব দিয়েছিল, সেই রকমভাবে স্বাধীন বাংলাদেশ তৈরিতে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষ করায় শেখ মুজিবুর রহমানের যে লড়াই এবং আওয়ামী লীগের নেতৃত্ব থেকে, এটা মাটির ভেতরে কয়েক হাজার মাইল চলে গেছে শেখর। এবং বাংলাদেশে প্রতিদিন জনসমর্থন আওয়ামী লীগের বাড়ছে। এখন মোটামুটি 56, আমি আগেও বলেছি 56% আছে। বাংলাদেশের জাতীয় এই ফ্যাসিস্ট সরকার চায় না 82% লোক, তারা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সরকার চায়। এটা একটা বড় ব্যাপার, এটা ইউনূসও জানে। এবং শিকড় আপনি যেটা বলছেন আওয়ামী লীগের শিকড় গভীরে প্রতি, তো আমি আপনার সাথে একমত। কিন্তু এই যে ইসলামিক শক্তি, আমি বাংলাদেশের বিভিন্ন লোকজনের কথাবার্তা আমরা প্রত্যেক দিনই পাচ্ছি, তাদের মানে শোনাচ্ছি, তারা অনেকেই বলছেন যে মুক্তিযুদ্ধের স্পিরিটকে তারা সমর্থন করেন, তারা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ যে কথাটা আপনি বললেন ওটা সমর্থন করে, তার সাথে ইসলামিক ভাবধারাকে তারা সমর্থন করেন, এবং তারা ডক্টর ইউনূসকে অনেকেই পছন্দ করছেন না। তার মানে এই নয় যে আওয়ামী লীগের জন্য সমর্থন বাড়ছে। এই এক জটিল পরিস্থিতি, মানে একটা অবস্থা তৈরিও রয়েছে, যেটার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের উপর লুটপাট, সাধারণ মানুষকে কণ্ঠরোধ করা, নানা রকম ফতোয়া দেওয়া, এগুলো বাড়ছে। ফলে এইটা কি আওয়ামী লীগ কীভাবে কাটিয়ে উঠবে, এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা মাইনরিটি বাংলাদেশে, বিরাট অত্যাচার হচ্ছে, মানে সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা দখল হয়ে যাচ্ছে, হিন্দু মেয়েদের রেপ করছে, নির্যাতন করছে, মন্দির ভেঙে দিচ্ছে, ধর্মান্তকরণ করা, মসজিদে নিয়ে গিয়ে জোর করে নামাজ করাচ্ছে, এই যে ব্যাপারটা। তারপরে ধরুন সনাতনী সংগঠন যে কটা আছে, আমাদের টোটাল 21টা সনাতনী সংগঠন আছে। আমি তো চট্টগ্রামের বাংলাদেশটাকে হাতের তালুর মতন চিনি।
21টা সনাতনী সংগঠন আছে, তাদের সব কেস দিয়ে তাদের সব অ্যারেস্ট করছে, তারা এখন মানে দেশে লুকিয়ে আছে, দেশের মধ্যেই আছে, কিন্তু তারা মানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। মানে এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি চলছে। মানবাধিকার বলে কিছু নেই, হিউম্যান রাইটস বলে কিছু নেই, অফিস বন্ধ। হ্যাঁ, এবার আইনি সহায়তা পাচ্ছে না, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট জমির টাইটেল বদল করে দিচ্ছে, হিন্দুরা কোর্টে যাচ্ছে, ইসলামিক উগ্র ইসলামিক কোর্টে কোনো এমন ফতোয়া কোনো রকম সাহায্য পাচ্ছে না বিচারপতির কাছ থেকে। মানে তার জমির টাইটেল ডিড বদলে যাচ্ছে এবং সেখানে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, আমায় তারা জানাচ্ছে যে এরকম আমরা কোর্টে যাচ্ছি, কোর্টে কোনো আমরা উকিল তো ভয়তে দাঁড়াচ্ছে না, কোনো হিন্দু উকিল। তারপর হিন্দুগুলোর সংখ্যা কমে গেছে। হ্যাঁ, তারপর যারা দাঁড়াতে যাচ্ছে কোনো লাভ কিছু হচ্ছে না, মানে সাংঘাতিক একটা পরিস্থিতি। হ্যাঁ, কোর্টে কোনো সাহায্য তারা পাচ্ছে না। মানে এই যে জায়গাটা দেবশ্রী বাবু, এইখানে একটা বড় প্রশ্ন, এই যে মানবাধিকার লঙ্ঘন বা সমস্ত কিছু ঘটনা, এই ঘটনায় অতটা প্রতিবাদ ধ্বনিত হওয়ার দরকার ছিল যে সম্প্রীতির প্রশ্নকে সামনে রেখে, কেননা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতেই থাকবে, আর সম্প্রীতি চাই এটা বললে আদপে কি সম্প্রীতি বা তৈরি হবে? বরঞ্চ অন্য রকম দিকে এখন দেখা যাবে। এখন হচ্ছে যে কোথাও দিল্লি বোম্বেতেও পর্যন্ত বাংলাদেশি শনাক্তিকরণ অত্যন্ত জোরদার, ইন্টেন্সিফাইড, মানে এই জায়গায় গিয়ে হচ্ছে, সকলে খুব ভয় পাচ্ছে। না, এইটা সুজিত দা, এইটার সাথে আমার মনে হয় এক জিনিস নয়। এই জন্য দেখুন, এই যে বর্ডার, ক্রস বর্ডার যে এখন একটা যে আনা জানাটাকে একটা ন্যারেটিভে মুড়ে ফেলা হচ্ছে। অর্থাৎ বর্ডার ক্রস করে যদি মুসলমান সম্প্রদায়ের লোক আসে তারা সবাই টেররিস্ট, হিন্দু সম্প্রদায়ের লোক আসলে তারা সবাই হচ্ছে আপনার ধর্মীয় নিপীড়িত। তা কিন্তু নয়, এটা আংশিক হতে পারে। অর্থনৈতিক কারণেই কিন্তু যে দিল্লিতে যাদের আজকে আইডেন্টিফাই করা হচ্ছে, এরা কিন্তু আজকে কেউ আসেনি, এরা কিন্তু অনেকদিন আগে এসছে। আজকে আইডেন্টিফাই করা হচ্ছে মানে এই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের নজর রয়েছে। এবং আমি জানি দিল্লিতে ওখানে যে তারা জানে না অন্যায়ভাবে একজনকে ভীষণ হ্যারাস করা হয়েছে, একের বেশি বোধহয়, তার বলেছে আধার কার্ড এইটা, বলছে বাবা কোথায়, বাবা বাংলাদেশি। তো বাবা বাংলাদেশি তো হবে না, চলবে না। কিন্তু জানে না সে আমাদের যে মানে দেখুন এই যে অর্থনৈতিক কারণটা যে কত বড় কারণ, যে এই যে ক্রস বর্ডার এদিক ওদিক করা, বিশেষ করে বাংলাদেশের থেকে এদিকে ফ্লো, যখন ছিটমহল ভাগ হয় তখন আমাদের যে ভারতবর্ষের অন্তর্গত যেগুলো বাংলাদেশি ছিটমহল ছিল তার 15,000 লোক, তার মধ্যে প্রচুর সংখ্যক মুসলমান সম্প্রদায়ের লোক ছিল। তারা কিন্তু ধর্মীয় কারণে একবারও বাংলাদেশি সিটিজেন চায়নি, তারা কিন্তু ভারতীয় সিটিজেন থেকে সবাই 100% লোক রয়ে গেছে। উল্টো দিকে প্রায় 38,000 লোক যে ইন্ডিয়ান যে ছিটমহলগুলো ছিল বাংলাদেশের মধ্যে, তাদের মধ্যে কিন্তু 922 জন লোক ভারতে এসছে, তার মধ্যে মুসলমান সম্প্রদায়ের লোকও আছে। তার মানে এই যে যাতায়াতটা কিন্তু মূলত যেহেতু অর্থনৈতিক একটু উন্নত মানের জীবনধারণ, উন্নত মানের কর্মসংস্থানের স্কোপ, এইগুলো কিন্তু মূল কারণ। তার সাথে যে এরা করছে না আমি বলছি না, এই ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে না আমি বলছি না, বা ধর্মীয় নিপীড়িত হয়ে কেউ আসছে না আমি বলছি না, কিন্তু এই ন্যারেটিভটা আমাদের দেশে বিশেষ করে এইটা ফোকাস করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই বাংলাদেশকে ক্যাপিটালাইজ করে কিন্তু এটা ভোটের অঙ্ক করা হচ্ছে। সেইখানে আমার প্রতিবাদ। বাংলাদেশে নিঃসন্দেহে আপনি যে কথা বললেন আপনার সাথে একমত যে মানবাধিকার বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আগেও ছিল। আগেও কেন ছিল? যে অন্যদের বিরোধী মত, বিরোধী কণ্ঠ শোনা হতো না, সেটাও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার। আর এখানে প্রাণ সংশয় এসে গেছে। অর্থাৎ যারা সংখ্যায় কম বা ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম তাদের বিভিন্নভাবে হ্যাকেল করা বা বিরোধী মত, আওয়ামী লীগের লোকেদেরও কিন্তু ভীষণভাবে হ্যারাস্ট হতে হচ্ছে, সেটাও মানবাধিকার লঙ্ঘন। মানে এইরকম একটা জায়গা থেকে সাম্প্রতিক সময় 3 দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, একদিকে তো চিহ্নিতকরণ, আমি দিল্লি মুম্বাইয়ের ঘটনা বললাম, ওখানে ইন্টেন্সিফাই করা হচ্ছে, অন্যদিকে আজ বিভিন্ন জায়গায় শনাক্তকরণ চলছে এবং অনেকে ধরাও পড়ছেন। এবং এই ক্ষেত্রে এই দিকের অনেকে রয়েছে যারা কিন্তু তাদেরকে এখানে আসতে, অর্থাৎ এই যে পাচারকারী, আরকাঠি, যারা বিভিন্নভাবে কাজ করে তারা বেশ অ্যাক্টিভ অপারেটিভ আছে। এই রকম পরিস্থিতিতে অনেকে ঢুকতে চাইছেন। এরকম জায়গা থেকে দাঁড়িয়ে আজকেও বৈষ্ণবনগর সীমান্ত, সেখানে বেনজির ছবি একটা আমাদের সামনে এলো। মালদার বৈষ্ণবনগরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দেওয়া হয়েছে এবং কাঁটাতারের বেড়া তোলা নিয়ে বিএসএফের সঙ্গে সংঘাত হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির। গতকাল এরকম একটা পরিস্থিতি হয়েছিল মালদাতে, আজও বৈষ্ণবনগর সীমান্তে হয়েছে, একটু দেখবো। বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিও।
সুখদেবপুর এলাকায় চলছিল কাঁটাতার লাগানোর কাজ। বিএসএফ এর নজরদারিতে চলছিল পুরো কাজটি। হঠাৎই বিজেপি বাধা দেয় কাজে। বিজেপির দাবি এলাকাটি বাংলাদেশের মধ্যে পড়ে। শুরু হয় বাঘ বিতণ্ডা, ভিড় জমান স্থানীয়রা, সাময়িক বন্ধ রাখা হয় কাজ। নথি নিয়ে আলোচনা হয় বিজিবি বিএসএফ এর, বোঝানো হয় এলাকাটি ভারতের মধ্যেই। এরপরে শুরু হয় কাঁটাতার দেওয়ার কাজ। ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতার বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্ত জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। ভারত বিদ্বেষী আন্দোলন যেটা বাংলাদেশে চলছে, বিজেপির মধ্যেও সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, জানালেন কর্নেল সৌমিত্র রায়। গোটা ঘটনায় বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে সীমান্তের মানুষজন। এটাই নতুন ভারত, প্রতিক্রিয়া প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের। অ্যান্টি ইন্ডিয়ান যে মুভমেন্ট বাংলাদেশে চলছে, আমার মনে হয় এটা বাংলাদেশে যারা এই বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলা হয় বিজিবি, এদের মধ্যেও এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা সিলভার লাইনিং সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড আর আমাদের বিএসএফ এর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আর এই ধরনের ঘটনা তারা ঠিকঠাক মতো মিটিয়ে নিয়েছে। মালদায় যেটা হয়েছে, এখানে যে ওখানকার বাসিন্দাগুলো ছিল, লোকাল যারা লোক ছিলেন, ওরা কিন্তু বিএসএফ কে সাপোর্ট করেছে। আর যদি ওরা বিএসএফ কে সাপোর্ট করে, এটাই তো ভারত চায়, এটা আমাদের নতুন ভারত। এই নতুন ভারতে জানেন প্রত্যেকটা মানুষ নিজেকে ফিল করে যে ওরা আমাদের দেশের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। এটাই তো আমরা চাইছিলাম, এটাই নতুন ভারত। দুপক্ষের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক। ধোপে টিকল না কোনো প্রতিবাদ, পিছু হটল বিজিবি। বিএসএফ এর নজরদারিতে শুরু মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে খোলা জায়গায় কাঁটাতার দেওয়ার কাজ। একই সঙ্গে বিএসএফ বিবৃতি দিয়ে জানালো, ঝিনাইদহ দখল বিষয়টি পুরোটাই ভিত্তিহীন। বাংলাদেশ সংবাদ মাধ্যমে প্রচারিত গোটা বিষয়টি মিথ্যে। এলাকাটি কাঁটাতার না থাকায় চোরাচালান অনুপ্রবেশের আশঙ্কা ছিল। ভারতের 1 ইঞ্চি জমিও বিজিবি দখল করেনি, ভবিষ্যতেও করতে পারবে না। মালদা সীমান্তে অশান্তির জেরে সীমান্ত নিয়ে কিছুটা চিন্তায় ভারত। বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিএসএফ এর পাশে অতন্দ্র প্রহরায় সীমান্তের মানুষও। বিএসএফ বিজিবি সীমান্তে অশান্তির জেরে ফাঁসি দেওয়া সহ বাংলার একাধিক জেলায় উন্মুক্ত সীমান্তে বাড়ানো হলো নজরদারি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। হ্যাঁ, এই সুজিতদা, এই যে আপনার এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে, এই বর্ডার এই যে সমস্যা, দেখুন এই ছোটোখাটো কনফ্লিক্ট বর্ডার কিন্তু হয়, সেগুলো ফ্ল্যাগ মিটিংয়ে মিটে যায়। এখন এই কাঁটাতারের ব্যাপারটা নিয়ে আমি দেখলাম যে অনেক লোকেরই বোধহয় একটু স্পষ্ট ধারণা নেই। কারণ 1974 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট LBA 1974 বিটুইন ইন্দিরা গান্ধী অ্যান্ড মুজিবুর রহমান, সেই চুক্তি অনুযায়ী যে 0 পয়েন্ট মানে এক্স্যাক্ট বর্ডারটা 0 পয়েন্টের 150 গজের মধ্যে কোনো দেশই পার্মানেন্ট কনস্ট্রাকশন করতে পারবে না। ফলে কাঁটাতারটা কিন্তু 0 লাইনে বসছে না, 0 লাইন থেকে ন্যূনতম 150 গজ ভেতরে বসাতে হচ্ছে। এই যে আমি একটা তথ্য পেলাম, আমি জানি না, আমি যেহেতু বিএসএফ এর বক্তব্যটা আমি শুনতে পাইনি। বিজিবি যেটা বললো 100 গজ যদি 0 লাইন থেকে দূরে থাকে তাহলে কিন্তু এটা অবজেকশন করাই উচিত অ্যাজ পার LBA 1974। আমি জানি না কিন্তু কি হয়েছে, কারণ বিএসএফ এর বক্তব্যটা শুনিনি। এইবার এই কাঁটাতার যেহেতু 150 মানে 0 লাইন থেকে 150 গজ ভেতরে বসাতে হচ্ছে, তাহলে কাঁটাতার আর 0 লাইনের মধ্যে যে ইন্ডিয়াটা, ওটা ইন্ডিয়া, তার মধ্যে কি পড়ে থাকছে, আবাদি জমিতে পড়ে যাচ্ছে এবং মানুষের বসতবাড়িও পড়ে থাকছে। লোকাল দেখুন, আমি 2000 স্বরাষ্ট্র মন্ত্রকের 2023-24 রিপোর্টটা আমি সেদিন দেখছিলাম। কাঁটাতার না বসানোর কারণ কি, এটা 4টে ওরা বক্তব্য। একটা হচ্ছে সীমান্ত বরাবর নদী থাকার কারণ, দ্বিতীয় হচ্ছে সীমান্তের সন্নিকটে মানুষের ঘনবসতি, 3 নম্বর সীমান্তবর্তী জমি অধিগ্রহণ, মানে জমি স্টেট দিচ্ছে না, 4 নম্বর কাঁটাতার নির্মাণে সীমান্তবর্তী মানুষের সুস্পষ্ট আপত্তি।
কেন কেন আপত্তি হবে ইন্ডিয়ানরা, কেন আপত্তি? কারণ তারা যেই কাঁটাতারটা 150 গজ, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে 150 গজ ভেতরে দেওয়া হলো, তার মানে কি কিছু ইন্ডিয়ান রয়ে গেল যাদের বসত বাড়ি কাঁটাতারের বাইরে, হয়তো ইন্ডিয়ার মধ্যে, তারা বিয়ন্ড কাঁটাতার হয়ে গেল। কাঁটাতারের বাইরে আমাদের সরকারের কি দায়িত্ব ছিল? যে তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা। মানে আবাদি জমি থাক ক্ষতি নেই, কিন্তু সরকার কিন্তু কোনো রিহ্যাবিলিটেশন করেনি। না, 74-এর এইটা দরকার পড়লে যদি এটা নিয়ে সেটাও একটা এখন মতো ওইটাই রয়েছে যে আমাদের সর্বোচ্চ কাঁটাতার যে 3097 কিলোমিটার অব্দি বসানো আছে, 3197, সবই আমি মানছি এই জায়গাটা তাকেই তো, এটা তো ভবিষ্যতে টেনশন হবেই। কারণ এখন যে বাংলাদেশের সাথে উদ্ভূত পরিস্থিতি, তখন অনেক চুক্তি মানেনি। নেহেরু লিয়াকত চুক্তি কি ঠিক ঠিক মানা হয়েছে? তাহলে দুটো দেশের 3197 কিলোমিটার যে হয়ে গেছে কাঁটাতার, সবই 150 গজ ভেতরে হয়েছে জিরো লাইন থেকে, পুরো পাঁচটা স্টেটে। হ্যাঁ হ্যাঁ, এই স্টেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং কখনো কখনো মুর্শিদাবাদ অশান্ত হয়ে উঠছে। সৌরভ সেন, দেখুন এই অশান্ত হয়ে উঠছে এই জিনিসটা, এই ন্যারেটিভটা আমার কিন্তু এখন মানে খুব সন্দেহ হচ্ছে এটা কতটা ভারত বাংলাদেশ সম্পর্ককে রিফ্লেক্ট করছে, কতটা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের বাধ্যবাধকতার জন্য এগুলোকে তুলে ধরা হচ্ছে। মানে কি বাধ্যবাধকতা থাকতে পারে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির? ভারতের আভ্যন্তরীণ রাজনীতি মানে এইটা দিয়ে তো এই ন্যারেটিভটা বারবার শুনিয়ে তো ভারতের আভ্যন্তরীণ এক্সকিউজ মি, আমার একটু গলায় আমি আসছি একটু। হ্যাঁ, আমি রতন হাতির কাছে আসছি একটু। আমি বুঝতে পারছি আপনার গলায় কিছু সমস্যা হচ্ছে। রতন হাতি, আপনার কাছে এই যে একটা মালদা, মুর্শিদাবাদ, এই যে জায়গাগুলোতে এরকম একটা সমস্যা এরকম তৈরি হচ্ছে, বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতিতে আমি খুব অনেস্টলি দেখতে পাচ্ছি এইখানে যেমন একটা চাপ আছে। আপনার ঘন জনবসতি, মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস আমরা জানি, সেখানে যেমনি একটা চাপ তৈরি যেরকম আছে, বাংলাদেশের এই ঘটনাটা কেন বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্রীদের উপস্থিতি কমছে এবং ছাত্রদের বলা হচ্ছে তোদের আম্মু দিল্লিতে আছে, তোরাও। এই যে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, এই যে একটা বর্বরতা দেখাচ্ছে বিভিন্ন স্তর থেকে, এইটাকে শক্ত হাতে প্রতিহত করার কার্যত কিন্তু আওয়ামী লীগকে রাস্তায় দেখা যাচ্ছে না, যে বা রাজপথের যে একটা জায়গা ছিল বিএনপির, তারাও কিন্তু দেখেছি যে বেশ কয়েকবার ডক্টর ইউনূসের সাথে মিটিং হয়েছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তাদের মিটিং হয়েছে, বেশ মাঝে মধ্যে কেউ কেউ একটু ফুসে মানে এরকম উঠছে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে কি মানে বলা যেতে পারে, এতে ভারত বা বাংলাদেশের যাই কিছু হোক না কেন, ওখানকার যারা গার্মেন্ট সেক্টর, সংখ্যালঘু সম্প্রদায়, এই দুটো ওয়ার্স্ট অ্যাফেক্টেড জোন বলে আমার কেন যায় না মনে হচ্ছে। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছে। বিজিএমের রিপোর্ট অনুযায়ী, বিজিএমের যে প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি বা ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রত্যেকে আমার অত্যন্ত পরিচিত। বিজিএমের 8413টা যে ফ্যাক্টরি আছে, তার মধ্যে প্রায় 60% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তার মধ্যে বড় বড় গ্রুপ যেগুলো আছে, শামীম গ্রুপ আছে, গাজী গ্রুপ আছে, বনলতা গ্রুপ আছে, হিন্দুদের মধ্যে মৃদুল চক্রবর্তী সবচেয়ে বড় বিগ গ্রুপ বাংলাদেশের, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা আছে, প্যাসিফিক আছে, সব বন্ধ হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এস আলম আছে, প্রচুর আছে। তা এখন কথা হচ্ছে যে বাংলাদেশে গরিব আর বড় লোক এটাই ছিল বাংলাদেশে। হাসিনার আমলে একবার গরিব শ্রেণী থেকে নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত হয়েছে, একটা জিডিপিও প্রচুর বেড়েছে, 460 বিলিয়ন, একটা বিরাট উন্নতি হয়েছিল। এখন আওয়ামী লীগে মানে পরিস্থিতি ঘটাবার মতো নেতা আওয়ামী লীগে প্রচুর। কোনো রাজনৈতিক দলে এইরকম পরিস্থিতি ঘটানো কূটনীতি সম্পন্ন নেতা নেই, কিন্তু আওয়ামী লীগে আছে। তারা আন্ডারগ্রাউন্ডে ওয়ার্ক করছে। তাদের মধ্যে আছে লতিফ সিদ্দিকী আছে, কাদের সিদ্দিকী আছে, সোহেল তাজ আছে। বিএনপির একটা মেজর পার্ট যারা স্বাধীন সার্বভৌম, কাদের সিদ্দিকী মানে টাইগার সিদ্দিকীর কথা বলছেন? হ্যাঁ, উনি তো মানে বঙ্গবন্ধুর ফেভারে হলেও হাসিনা বিরোধী ছিল আগে। না, সে না, নতুন করে নতুন সেটিংয়ে উনি আছেন, রয়েছেন। ওরা সাধারণ কথা বলছেন আমি। ব্যাপার হচ্ছে যে কাদের সিদ্দিকী কোনোদিন আওয়ামী লীগের বাইরে যেতে পারবে না, ওর এমনই ব্লাড ঘটনা।
কিন্তু এখন কথা হচ্ছে রাজনৈতিক দল তৈরি করেছে। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট আছে, সাবের হোসেন চৌধুরী আছে, হ্যাঁ, তারপর জয় তো রয়েছেই, আমেরিকাতে থাকলেও জয় আওয়ামী লীগের সঙ্গে তার সবসময় যোগাযোগ আছে, আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে। তাও সাজ্জাদ আছে ছাত্রলীগের নেতা, এবং তারা কি সোজা কথা এবার বলুন তো, তারা কি ওই 20 তারিখ বা একটা জানুয়ারির ওই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলে অতঃপর তাহারা পথে নামিয়া? না, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বসার পর, ভাইস প্রেসিডেন্ট বসার পর তুলসি গাবার্ট ন্যাশনাল সিকিউরিটি চিফ, যার আন্ডারে দেশের 28খানা গোয়েন্দা দপ্তর, মানে তারা ক্ষমতা এলে, প্যাট ক্যাশ, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, এরা ক্ষমতা আসার পর বাংলাদেশের পরিস্থিতি কি হবে আমি একটা ছোট ইঙ্গিত দিয়ে দিচ্ছি। আমি একটু সৌরভ সেনের কাছে এই জায়গা থেকে আসবো। এটা একটা আশা করে রয়েছে, বলে না ওই বাংলায় প্রবাদ আছে, যখন একেবারে এরকম খুব কঠিন একটা পরিস্থিতি আসে তখন আশার উপরেই ভরসা করে থাকতে হয়। এরকম একটা জায়গা থেকে এটা ঠিক কথা, মার্কিন পররাষ্ট্র দপ্তর মানে 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের আগে অবধি তার ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তখন উঠেছিল এবং সন্দেহাতীতভাবে এটা এরকম হয়েছিল, অনেকেই বুঝতে পারছিলেন কিছু একটা হতে চলেছে। 5ই আগস্টে বোঝা গেল, মার্চ টু ঢাকা ক্লিয়ার কাট করে দিল। তারপরে বিভিন্ন জায়গায় তার যে অবস্থান, এই অবস্থানের নিরিখে এখন আওয়ামী লীগ সহ বিভিন্ন লোকের ভরসা হচ্ছে 20 তারিখের পর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশের রাজনীতির এমনই কিছু মানে পুরো ওলটপালট বা অনেক হবে এবং স্পষ্টভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে একেবারে নেমে পড়তে হবে। আদারওয়াইজ একটাই হচ্ছে, বৈধ সরকারের যদি স্বীকৃতি পাওয়া দেয় তাহলে তো হাসিনাকে ফিরতেই হবে তখন, তার কারণ তিনি বারবার দাবি করেছেন এবং এইটা কখনো মার্কিন দেশ থেকে বা অন্য কেউ অস্বীকারও করেনি যে তাকে উৎখাত করা হয়েছে, তিনি এখন অবৈধ, এটাও বলা হয়নি। এরকম কি পরিস্থিতি তৈরি হবে, সকলেই এটার উপর আশা করে রয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যখন উনি ক্যাম্পেইন করছিলেন, ওনার মেইন ক্যাম্পেইন প্ল্যাঙ্কটা কি ছিল, যে মেক আমেরিকা গ্রেট এগেন অ্যান্ড আমেরিকা ফার্স্ট, এবং সেইটা তো তাকে প্রথমত রাখতে হবে। এবং তিনি যদি আমেরিকা ফার্স্ট না হয়ে এখন বাংলাদেশ ফার্স্টে ঢুকে পড়েন, তাহলে তো তার ডোমেস্টিক পলিটিক্সে তার খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে বা তুলসি গাবার্ড FBI সহ সমস্ত সিকিউরিটি এজেন্সির মাথায় বসলে যে তারা এসে মোহাম্মদ ইউনূসকে ধমকাতে শুরু করবেন, চমকাতে শুরু করবেন, এটা কিন্তু আশা করে নেওয়ার কোনো কারণ আমি দেখছি না। আমার দীর্ঘ 20 বছর মার্কিন পররাষ্ট্র দপ্তরে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে, হ্যাঁ, তো তারা কখন নড়ে চড়ে বসতে পারেন, তারা যদি দেখেন যে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় একটা বৃহত্তর কোনো ইনস্টেবিলিটি হতে চলেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে আঘাত করছে, সেই পরিস্থিতিতে একমাত্র তারা হয়তো নড়ে চড়ে বসবেন। বাংলাদেশের অভ্যন্তরে এবং সেই সম্ভাবনাটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, নড়ে চড়ে বসতে হবে। তার কারণ পাকিস্তানের যে ইনস্টেবিলিটি এবং যেরকম ধরনের মন্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক স্তর থেকে যেসব মন্তব্য এসে, পরমাণু বোমা 4টে নিয়ে এসে ঢাকায় রাখতে বলবো, প্রাক্তন কোনো ফৌজি অফিসার, এইরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কিন্তু একটা দিকে তো ইঙ্গিত দেয় যে সাউথ ইস্ট এশিয়াটা একটা অশান্ত পরিস্থিতি তৈরি করতে পারে। তখন কি আমি চুপ করে আর বসে থাকবে? না, এই ধরনের মন্তব্য আপনি যেটা খুব ঠিকই বললেন যে এগুলো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। এই মন্তব্যগুলোর কোনো মানে এগুলোকে ধর্তব্যের মধ্যে আনাই উচিত না। 4টে পরমাণু বোমা 4টে থলেতে করে এনে বসিয়ে দেওয়া যায় না। তার যে টেকনোলজি, তার যে ব্যাক এন্ড, সেগুলো তো করতে হবে। এগুলো কমপ্লিট পলিটিক্যাল রেটরিক। আমি একটু আগেই পলিটিক্যাল রেটরিকের কথা বলছিলাম যে হ্যাঁ, বাংলাদেশে একটা আভ্যন্তরীণ অ্যাডমিনিস্ট্রেশন, আভ্যন্তরীণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে মানে অনেকটাই ব্যাহত হয়েছে, একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেটাকে ক্যাপিটালাইজ করে তো বিভিন্ন লোক বিভিন্ন রকম তাদের মতো করে ব্যবহার করছে সেটাকে। এবং এই যে বর্ডারে ঝামেলা,
যেটা মানে এই বর্ডারে মিটিং, বর্ডারে ফেন্সিং নিয়ে, এগুলো তো আজকে হচ্ছে না। এই ঝামেলাগুলো সমস্ত বর্ডার এবং ওপেন বর্ডারে হয়। এবং এখানে যেমন আমরা খুব, আমাদের একটা শ্রেণী খুব উত্তেজিত হয়ে গেল রব তুলেছে, তেমনি বাংলাদেশেও গেল রব দুদিকে একই রকম রেটরিক কাজ করছে। এখন মুশকিল হচ্ছে আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে তো খবরের তো কোনো অ্যানালিসিস হয় না, খবরের কোনো ফিল্ট্রেশন হয় না। টেকনোলজি আছে মানে আমি যা ভাবছি তাই খবর হিসাবে বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিগুলোর মধ্যে তো মানে এগুলো সবসময় যে ঠিক মতো চলে তাও তো বলা যাচ্ছে না। যা যেখানে যেমন খুশি বলে দেওয়া হচ্ছে, একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়ে বসে আছে। ঘোলাটে পরিস্থিতি একটা তো তৈরি হয়েছে বই কি, এবং যে কারণে খুব স্পষ্টভাবে নির্দেশিকার জন্য রয়েছে অনেকগুলো যদি এবং কিন্তু এখানে রয়েছে পারস্পরিক, এটা অবশ্যই দেখতে হবে। তবে নিঃসন্দেহে আমাদের এই জায়গাটা বলতেই হবে, এটার অনেক ক্ষেত্রে ন্যারেটিভ রয়েছে। অনেকে এটা বলছেন, বেশ কিছু জায়গার টাইমলাইনে অনেকে এটা বক্তব্য রাখছেন যে আপনারা যেটা বলছেন বাংলাদেশে হিন্দুরা অত্যন্ত সুরক্ষিতভাবে রয়েছেন, যাদের উপর আক্রমণ হচ্ছে সেটা মেনে নেওয়া হচ্ছে, তারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিলেন। এটা ঐতিহাসিকভাবে সত্য। আওয়ামী লীগের সাথে সংযুক্ততার কারণে একটা দীর্ঘস্থায়ী নিপীড়ন, এইটা গোটা বিশ্ব কিন্তু এই মুহূর্তে দেখে ফেলেছে, যেটা হয়তো যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে এগ্রিভেট করার ক্ষেত্রে হয়তো যথেষ্ট অনেক ক্ষেত্রে হতে পারে সেটা উপাদান, কিন্তু এই সত্যকে অস্বীকার করা যাবে বা কি করে? একের পর এক মানে যে সমস্ত হৃদয় বিদারক কিছু কিছু ছবি যেগুলো আসছে, কারোর মুন্ডু কাটা, কারোর হচ্ছে ঘাটটা এরকম হেলে পড়ে রয়েছে, কাউকে যেভাবে বেদরক পেটানো হচ্ছে, কাউকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, অসংখ্য লোকের চাকরি চলে যাচ্ছে বিসিএস পরীক্ষায় বেছে বেছে কয়েকজন হিন্দুকে যেভাবে করা হলো, এবং তার কোনো সদুত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও তারা অনুভব করছে না। এই সমস্ত কিছুকে নিয়ে আজকের বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় রয়েছে তা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। সময় অতিক্রান্ত। আমি ধন্যবাদ জানাচ্ছি রতন হাতিয়া আপনাকে, ধন্যবাদ সৌরভ সেন আপনাকেও, এবং ডক্টর বর্ষী ভট্টাচার্য আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, এখনো পর্যন্ত আপনারা আপনাদের মতামত প্রবলভাবে আপনাদের মতামত জানাতে থাকুন। আপনাদের মতামতের উপরেই আমরা অনেকটাই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশ, বিশেষ করে যারা ওখানে রয়েছেন তারা অত্যন্ত এগিয়ে এসে আপনাদের মতামত জানাচ্ছেন। এর জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।